দিনে দিনে মানুষ যেন হয়ে উঠছে এক প্লাস্টিক জীব। খাবারে প্লাস্টিক, পানিতে প্লাস্টিক, বাতাসও প্লাস্টিক, এমনকি নিঃশ্বাস, ত্বক আর চোখের মাধ্যমে প্লাস্টিক কণাগুলো অজান্তেই ঢুকে পড়ছে আমাদের শরীরে। প্লাস্টিক মিলেছে রক্তে, মস্তিষ্কে, এমনকি মায়ের দুধেও। গবেষণা বলছে একজন মানুষ গড়ে প্রতি সপ্তাহে গ্রহণ করছে প্রায় 5 গ্রাম মাইক্রোপ্লাস্টিক, যা একটি এটিএম কার্ডের ওজনের সমান। বাংলাদেশে প্রতি বছর প্রায় 8.5 লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এর মধ্যে মাত্র 40% পুনর্ব্যবহার হয়। ঢাকায় এ হার আরও ভয়াবহ। মাথাপিছু ব্যবহৃত হচ্ছে প্রায় 24 কেজি। প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় 2 কোটি প্লাস্টিক ব্যাগ, যার বেশিরভাগই শেষমেশ জমছে নদী নালায়। নদী মুখে ধরা ইলিশে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক, ভারী ধাতু, ক্যাডমিয়াম, সীসা, পারদ। বুড়িগঙ্গার নিচে জমে আছে 5 থেকে 7 ফুট পলিথিনের স্তর। পানি প্রবাহ ব্যাহত, নদী হয়ে উঠেছে মৃত জলাশয়। শুধু বুড়িগঙ্গা নয়, কর্ণফুলী, যমুনা, কাপ্তাই, প্রতিটি নদীর শরীরে এখন প্লাস্টিকের ছাপ। স্যালাইন, ইনজেকশন, এমনকি খাদ্যদ্রব্যে মাইক্রোপ্লাস্টিক ঢুকে পড়ছে। ফলাফল কোষ ক্ষতি, প্রদাহ, হরমোন বিকৃতি, স্ট্রোক, হৃদরোগ। কৃষি জমির উর্বরতা কমছে, ধান, গম, ভুট্টার ফলন হ্রাস পাচ্ছে। পরিবেশবিদরা বলছেন এটা জলবায়ু পরিবর্তনের মতোই ভয়াবহ সংকট। পলিথিন বা প্লাস্টিক পণ্য শুধু একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং এটি আজ একটি ট্রান্সবাউন্ডারি অর্থাৎ সীমান্ত অতিক্রমকারী পরিবেশগত সংকটে পরিণত হয়েছে। ধরেন যে ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ প্লাস্টিক ওয়েস্ট, এই বিষয়টা বাংলাদেশের একা সমাধান করা সম্ভব নয়। এটার জন্য রিজিওনাল কোঅপারেশন দরকার। এটা যেমন সরকার টু সরকার করবে, আবার সিভিল সোসাইটি টু সিভিল সোসাইটির মধ্যে একটা যোগাযোগ দরকার আছে। যে ভারতে এটা নিয়ে যারা কাজ করছেন তাদের সঙ্গে একটা সম্পৃক্ততা থাকতে হবে, মায়ানমারে যারা কাজ করছে তাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, ভিয়েতনামে যারা কাজ করছেন, নেপালে যারা কাজ করছেন। যদি আমরা সার্কের নেটওয়ার্কটাকে চিন্তা করি, তাহলে সেখানে কিন্তু একটা সিভিল সোসাইটি নেটওয়ার্ক আছে, সেখানে একটা একাডেমিক নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্কগুলোকে এক জায়গায় আনতে হবে। এক জায়গায় এনে যদি আমরা কাজগুলো করি, তাহলে কিন্তু আমরা একটা বড় সফলতা দেখতে পারবো। আন্তর্জাতিকভাবে এখন প্লাস্টিক দূষণ নিয়ে কাজ শুরু হয়েছে, যে 2022 সাল থেকে ফর্মালি কাজটা শুরু হয়েছে। জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রামের যেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট অ্যাসেম্বলি, তার মাধ্যমে একটি ম্যান্ডেট এসছে যে প্লাস্টিক দূষণ নিয়ে একটি আন্তর্জাতিক আইন দরকার, একটা চুক্তি দরকার। এবং সেই ধারাবাহিকতায় নেগোসিয়েশন প্রক্রিয়াটা শুরু হয়েছে। এবং এটি প্লাস্টিক দূষণ শুধু বাংলাদেশের বিষয় না, শুধু আমাদের এশিয়ার বিষয় না, এটা পৃথিবীর সব দেশের জন্যই একটা ঝুঁকির কারণ। সেই কারণেই প্লাস্টিক ট্রিটি নেগোসিয়েশন প্রক্রিয়া শুরু হয়েছে, এখন শেষ পর্যায়ে এসছে এই নেগোসিয়েশনে। আগামী অগাস্ট মাসের সুইজারল্যান্ডে আশা করছি আমরা যে চূড়ান্ত একটি আলোচনার মাধ্যমে ট্রিটির কাঠামো তৈরি হবে, এবং এরপরে নিয়ম অনুযায়ী আগামী বছর জুন জুলাই মাসে এটি স্বাক্ষরিত হবে। অর্থাৎ আগামী বছর জুন জুলাইয়ের মধ্যে আমরা আশা করছি যে একটি আন্তর্জাতিক আইন আসবে, যার মাধ্যমে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণের বিষয়টি উঠে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এ ব্যাপারে কতটুকু তৈরি হচ্ছি, আমরা কিভাবে এই আন্তর্জাতিক আইনের আওতায় কাজ করতে পারবো। কচুরিপানা বা ভুট্টা দিয়ে পচনশীল ব্যাগ তৈরি হলেও তা এখনও মূলধারায় আসেনি। মূলত দেশে প্রয়োজনীয় মানসম্মত ল্যাবরেটরি না থাকায় এসব ব্যাগ শতভাগ পরিবেশ বান্ধব কিনা তা প্রমাণ করা সম্ভব হচ্ছে না। রয়েছে নানাবিধ সমস্যাও। ডিকম্পোজেবল প্লাস্টিক বাজারে আসছে, বিভিন্ন দেশে এটা তৈরি করছে। এশিয়ান কান্ট্রিতেই এর প্রোডাকশন অনেক বেশি। তারপরে বাংলাদেশের ধরেন, বাংলাদেশেও এটার একটা প্লাস্টিক ব্যাগ জুট থেকে তৈরি করা হয়েছে। এটার কস্ট একটু বেশি, যার জন্য মানুষে হয়তো প্যাকেজিংয়ে ইউজ করে বা যারা ব্যাগ হিসেবে ইউজ করে তাদের জন্য একটু কস্টলি হয়ে যায়। প্লাস্টিকটা অনেক সহজ, তো এটার জন্য আসলে আমাদের হয়তো এটাকে প্রমোট করতে হবে, কস্ট যাতে কমানো যায় সেটা চেষ্টা করতে হবে। তবে এটা যে ডিকম্পোজেবল, এটাও ঠিক ডিকম্পোজ করে যে এটা মাটির সঙ্গে মিশে গেলে যে মাটির মতো কাজ করবে এরকমও না। কারণ হচ্ছে যে এই যে ফাইবারগুলো, এগুলোকে ডিজলভ করার জন্য বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করা হয়, এই কেমিক্যালগুলোতে এর সঙ্গে থেকে যায়। সুতরাং ডিকম্পোজ করার পরও যে এটার আসলে
মাটির মতো ব্যবহার করবে কিনা এটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। 2002 সালে পলিথিন নিষিদ্ধ হলেও তা কার্যকর হয়নি। আইন থাকলেও তা কার্যকর না হওয়ার কারণের মধ্যে রয়েছে মনিটরিংয়ের অভাব, স্থানীয় প্রভাবশালীদের চাপ এবং সীমিত জনবল। বাংলাদেশে আমরা পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছি। সেদিক থেকে বাংলাদেশ হচ্ছে যে প্রথম দেশ পৃথিবীতে যে পলিথিন বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছে, সেটি 2002 সাল। সেদিক থেকে আমরা পাইনিয়র, সেদিক থেকে আমরা এই ট্রিটি প্রক্রিয়ায় সাধুবাদ পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হলো যে 2002 সালে আইনটি হয়েছে, আজ 2025 সাল, আমরা পরিবেশ দিবস উদযাপন করছি, কিন্তু এখন পর্যন্ত তার যথাযথ বাস্তবায়ন হয়নি। এটার সমস্যাটা কোথায়? কেন বাস্তবায়ন হয়নি? একটি আইন হয়েছে, সঠিক দিক নির্দেশনা আছে এবং আইনটি প্রাথমিকভাবে বাস্তবায়িত হয়েছিল। 2002 সালে আইনটি বাস্তবায়ন করার পর সারা দেশে এর কার্যকারিতা আমরা লক্ষ্য করেছি, সরকারের ভূমিকা আমরা দেখেছি, সরকারের এনফোর্সমেন্ট আমরা দেখেছি। এর ফলে 2006 সাল পর্যন্ত বাজারে পলিথিন শপিং ব্যাগ ছিল না, কিন্তু ক্রমান্বয়ে এটা আবার ফিরে এসেছে সেই আগের চেহারায়। তো এরপরে অনেক পট পরিবর্তন হয়েছে। বর্তমান যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে তারাও এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন এবং বলতে পারি যে প্রথম 2-3 মাসের মধ্যেই তারা কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কিন্তু এটা বলতেই হয় যে দুঃখের বিষয় যে সেটাও খুব একটা সফলতার মুখ দেখেনি। বিশেষজ্ঞরা বলছেন কেবল আইন দিয়ে নয়, প্রয়োজন বিকল্প পণ্যের সহজলভ্যতা ও জনসচেতনতা। আমরা সমাজকে বা পরিবেশকে যে ডিগ্রেডেশনে নিয়ে গেতেছি, এটা জন্য বেশি দায়ী কিন্তু আমরা শিক্ষিত লোকরা। আমি মনে করি আমরা যদি একটু সচেতন হই, নিজে যদি নিজেকে কন্ট্রোল করি যে আমি এই কাজটা করব না, তাহলে আমার দেখা দেখি আমার পরিবার শিখবে, আমার প্রতিবেশীরা শিখবে এবং আমি যেখানে যাই আরো 5 জন এটা বলতে পারি। এইভাবেই কিন্তু সমাজটা গড়ে ওঠে। একটু কষ্ট করে যে ব্যাগ নিয়ে যাব, পলিথিনেও যদি নিয়ে যাই তবুও তো আমার নতুন কিনতে হয় না, নতুন অ্যাড হয় না আমার ওয়েস্ট যেটা আবর্জনা বা বর্জ্য, সেই হিসাবে এটা অ্যাড হয় না, কম অ্যাড হয়। তাহলে আমি প্রেসার যদি কম ব্যবহার করি আমার সয়েলের উপরে, আমার পানির উপরে, এবং এটার ফলে যে বায়ু আমাদের, সেই বায়ুর মধ্যেও কিন্তু এগুলোর ন্যানো পার্টিকেলসটা ঘুরতেছে, সেটাও কিন্তু কমানো যেত। ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি বনাম প্রতিদিন কোটি কোটি পলিথিন উৎপাদন ও ব্যবহারের মধ্যে যে আনুপাতিক দূরত্ব রয়েছে তা আশার আলো কতটুকু দেখায় তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাহলে পরিত্রাণের উপায় কি? সবচেয়ে ভালো হয় সেটা হলো পুরোটাকে রিসাইকেল করা, অর্থাৎ এটা পেট্রোলিয়াম প্রোডাক্ট থেকে তৈরি হয়েছে। তো প্লাস্টিককে কিন্তু আবার এটাকে রিভার্ট করা যায় তো পেট্রোলিয়াম প্রোডাক্ট। পাইরোলাইসিস বলে একটা প্রসেস আছে, সেই প্রসেসের ভিতরে এটাকে পুরোপুরি রিভার্ট করে আবার পেট্রোলিয়ামে আনা যায় এবং সেই পেট্রোলিয়ামকে আবার নতুন করে ভার্জিন প্লাস্টিক তৈরি করা যেতে পারে। তো এটি হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে বড় টোটাল সলিউশন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই প্লাস্টিক কালেক্ট করা একটা বড় প্রবলেম। প্লাস্টিক যদি আমরা আলাদা করে রাখতে পারি তাহলে এটাকে হয়তো লার্জ স্কেলে রিসাইকেল করে এটাকে আমরা একটা টোটাল সলিউশনে আসতে পারি। এখন যেটা হচ্ছে সেটা হলো যে প্লাস্টিকের থার্মাল ভ্যালু অনেক বেশি। প্লাস্টিকের থার্মাল হিট ভ্যালু অ্যাকচুয়ালি 14,000 BTU পার পাউন্ড, ব্রিটিশ থার্মাল ইউনিট পার পাউন্ড। তো এটা থেকে বহুত এনার্জি রিকভারি করা যায়। তো সেই জন্য আজকাল যেটা কয় অ্যাবাউট 20%-এর মতো প্লাস্টিক থার্মাল প্রসেসে রিসাইকেল করা হয়। অর্থাৎ তো এটার একটা সমস্যা হলো যে এটাকে যদি ইনসিনারেট করি তাহলে এই যে অ্যাডিটিভসগুলো এগুলো কিন্তু এমিশনের সঙ্গে বেরিয়ে আসে, বা যে হেভি মেটালটা আছে সেটা কিন্তু সেটেল করে অ্যাশের সাথে। তো এটাকে প্রপার ম্যানেজমেন্ট করতে হবে, তা না হলে এটাকে থার্মাল এনার্জি রিকভারি হিসাবে ইউজ করাটা যাবে না। আমারও কিছু দায়িত্ব রয়েছে, আমারও কিছু সচেতনতার জায়গা রয়েছে, সেই জায়গাটাই আমাদের আসলে কাজ করতে হবে। একটা সিভিল সোসাইটি মুভমেন্ট আমরা জানি তৈরি হয়েছে, কিন্তু এখানেও কিন্তু একটা গ্যাপ রয়েছে যেখানে বিচ্ছিন্নভাবে কাজগুলো হচ্ছে। অনেকেই কাজ করছেন, অনেকেই ভালো কাজ করছেন,
সচেতনতার কাজ করছেন, অ্যাকশন রিসার্চের কাজ করছেন, কিন্তু কাজগুলো হচ্ছে যে বিচ্ছিন্নভাবে, কাজগুলোর মধ্যে সমন্বয়ের খুব অভাব। যে আমরা একে অপরের সঙ্গে হয়তো শেয়ারিং এর সমস্যা আছে বা আমরা ঠিকমতো তথ্যগুলো পাচ্ছি না। এই তথ্যের প্রবাহটা বাড়াতে হবে, নিজেদের মধ্যে সমন্বয় ঘটাতে হবে, নিজেদের মধ্যে আরো বেশি ঐক্যবদ্ধভাবে প্ল্যাটফর্ম তৈরি করে কাজ করতে হবে। যে যারা প্লাস্টিক দূষণ নিয়ে কাজ করছেন তাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। এখানে কিন্তু সরকারও তাদেরকে সম্পৃক্ত করার সুযোগটা পাবে। প্লাস্টিক দূষণ এখন আর শুধু পরিবেশের বিষয় নয়, এটা জীবনের প্রশ্ন। আইন, সচেতনতা, বিকল্প প্রযুক্তি এবং আমাদের সকলের সক্রিয় অংশগ্রহণই হতে পারে যুদ্ধে বিজয় আনার অস্ত্র। আসুন সকলে মিলে এই প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে একসঙ্গে আওয়াজ তুলি এবং একটি স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।